নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো যেই কথাটা রোজই বলি, তোমাদের যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেককে ঈশ্বর যেন আশীর্বাদ করেন যে আমার মতন একজন সাধারণ গৃহবধূর পাশে এসে তোমরা দাঁড়িয়েছো, হাত ধরেছো, ভালোবাসা দিয়েছো। ঈশ্বর তোমাদের খুব ভালো করুন। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরও ঈশ্বর আশীর্বাদ করুন, ভালো করুন। হয়তো তোমাদের ভালো লাগে না, বা এখনও তোমরা হয়তো মানে আমার সাথে পরিচয় হয়নি, আমার চ্যানেলটা দেখে উঠতে পারোনি, তাই সাবস্ক্রাইব করে উঠতে পারোনি। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, এবং আমার পাশে এসে দাঁড়িয়েও। এবং আমি এমন মানুষও না যে ভালোবাসা পাওয়ার অযোগ্য। তো তোমরা তোমাদের ভালোবাসা দিও, হাতটা আমার এসে ধরো। তো আজকের আমার কাহিনীটি বলার আগে তোমাদের একটি কথা আমি বলতে চাই। আমি একটু আগে এই 9:30 নাগাদ আমি বাজার গেছিলাম, মানে মাছের বাজারে গেছিলাম। মাছ, তারপর শাকসবজিও কিছু কেনার ছিল আর কি, ওই সব কেনাকাটা করতে গেছিলাম। তো গলদ ঘর্ম হয়ে দু হাতে থলি নিয়ে যখন এসে পৌঁছলাম, মানে একটা হাতে মাছ থাকে, আর একটা হাতে মানে আঁশের বাজার, একটা নিরামিষের বাজার, দুটো ছোঁয়াছুঁয়ি করা যাবে না। তো বাড়িতে যখন এসে পৌঁছলাম দেখলাম ঘরের মধ্যে দক্ষযজ্ঞ কাণ্ড চলছে। আমার যে স্বামী, সে তো গলদ ঘর্ম হয়ে দুশ্চিন্তা হয়ে তার শরীর মানে কাঁপছে বলতে গেলে। তো আমি জুতোটা খুলে সে ব্যাগটা রান্নাঘরে রেখে সে কি হয়েছে জিজ্ঞাসা করলাম। তখন সে বলল আমার বড় বিপদ ঝুলন। তখন আমি বললাম কি বিপদ বলো। সে তখন ঠিক করে বলতেও পারছে না, তবুও বললাম বলো কি হয়েছে। তখন বলল জানো আমার ফোনটা না চুরি হয়ে গেছে। আমি চুরি হয়ে যাবে কি করবে, ফোন তো ঘরেতেই ছিল, টেবিলের ওপর ছিল, আর কেউ তো ঢোকার কথা নয়, তাহলে কি করে হলো। বলে নিচের তুমি বাজার গেছিলে, নিচের মানে মেন দরজাটা খোলা ছিল, হয়তো সে কারণে কেউ ঢুকেছিল। তখন আমি বললাম যে কি হবে তাহলে, মানে তখন আমিও মানে একে বাজার থেকে এসে গলদ ঘর্ম, তারপরে তাহলে কি হবে। বলছে যে লালবাজারে যেতে হবে, রিপোর্ট করতে হবে, তার আগে ব্যাংকগুলোতে ফোন করে বলতে হবে আমার মানে আমাদের যে মানে অ্যাকাউন্ট নাম্বারটা বলতে হবে, যাতে কেউ টাকা মানে কোনো ট্রানজ্যাকশান যেন না হয় এটা জানাতে হবে। মানে করবে কি, মানে সে মানে ভীষণ নার্ভাস হয়ে পড়েছে। নার্ভাস হওয়ারই কথা। তো এইসব ভাবছি, তখন সব অ্যাকাউন্ট নাম্বারগুলো লিখতে বসলো, মানে আর মানে মানে ব্যাংকগুলোতে ফোন করবে, পোস্ট অফিসে ফোন করবে, এগুলো ভাবছে। তো আমি তো আমার সম্পূর্ণ বিশ্বাস আমার পরম গুরুর ওপর থাকে, আমার গুরুদেব। তো সেই মন্ত্রটা আমি জপ করছি। তখন আমি বললাম ঠিক আছে তুমি ধীরে সুস্থে যাও, বাস মানে গাড়ি ভাড়া নিয়ে নাও, এইসব বলছি ট্যাক্সি করে করে ঘুরো, ট্যাক্সিটা দাঁড় করিয়ে রেখে ব্যাংকে গিয়ে যদি বলতে হয় বলো, বলে যেখানে আমি লালবাজারে চলে যাই। তো হঠাৎ আমার কি জানি না ভেতর থেকে অন্তর থেকে যেন কে বলে উঠলো যে আলমারিটা খুলে যেখানে সব ব্যাগগুলো থাকে, মানি ব্যাগ বলো, চাবির ব্যাগ বা যা যা থাকে সেই জায়গাটা দেখো। তো কেউ যেন আমাকে অন্তর থেকে একটা বলে উঠলো। তখন আমি দৌড়ে গিয়ে আমার মানে যে গডরেজের আলমারিটা আমি খুললাম, খুলে দেখলাম ঠিক কথা, সেখানে দেখলাম ফোনটা ওই ব্যাগের সঙ্গেই ঢুকে গেছে। ভাবো কি বাঁচলাম। মানে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথকে আমার অশেষ ধন্যবাদ এবং কোটি কোটি প্রণাম। এই বিপদের হাত থেকে উনি বাঁচিয়ে দিলেন, এবং এই বিপদ না অনেক বিপদ থেকে উনি আমাদের রক্ষা করেছেন। তা বলে কি বিপদ আপদ ঘটেনি, নিশ্চয়ই ঘটেছে। যতটা ঘটা উচিত অতটা হয়নি, হয়তো ছোটোখাটের উপর দিয়ে অনেক বিপদই ঘটেছে। কিন্তু আমার খুব আস্থা আমার গুরুদেবের উপর। আমি সবসময় কোনো বিপদে পড়লে আমার গুরু মন্ত্র আমি জপ করি। তো যাই হোক, এইটা আমার আজকে বলার বিষয় না। আজকে যেটা বলার বিষয় বা যে কাহিনী তোমাদের কাছে বলার কথা, সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি, শোনো। এটা আমার গুরুদেবের বাড়ির
একটি ঘটনা, মানে গুরুদেবের সংক্রান্ত বা ঠাকুর দেবতা সংক্রান্ত সেটা কিন্তু না। একজন মহিলা, উনি আসেন গুরুদেবের ওখানে আসেন, ইদানিং আসেন কিনা জানি না, আমি অবশ্য ওনাকে দেখিনি। আমার মেয়ে যখন চাকরি টাকরি পায়নি মাঝে মাঝেই যেত, অমাবস্যাতে যেত, অমাবস্যাতে গুরুদেবের বাড়িতে পুজো হয় যেত, তো সেই ভদ্রমহিলা আসতেন। এটা আমি বলছি তোমাদের 10 বছর, 8 থেকে 10 বছর আগেকার কথা আমি বলছি। তো ওই ভদ্রমহিলা আসতেন, উনি চুপ করে বসে থাকতেন, পুজো দেখতেন, চলে যেতেন। তো এই করতে করতে আমার মেয়ের সঙ্গে ভাব হয়েছে, গল্প গুজব এসব হচ্ছে। ওনার জীবনের একটি প্যাথেটিক ঘটনা উনি আমার মেয়েকে বলেছিলেন এবং সেই কথাটা শুনে আজকে তোমাদের কাছে আমি তুলে ধরছি, তোমাদেরও চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। ওনারা থাকেন বেহালায়, ওনারা বলতে ভুল, উনি থাকেন বেহালায়। তো অনেক বছর আগে তোমাদের মনে আছে নাকি, পেপারেও বেরিয়েছিল, টিভি নিউজও হয়েছিল, বেহালায় একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে একটি শিশু, মানে মেয়ে, বাচ্চা মেয়ে, এই 10 বছর 12 বছরের একটি মেয়ে এবং তার বাবা স্কুল যেতে গিয়ে মারা গেছিল। মেয়েটি তো স্পট ডেথ। ওর বাবা মোটর বাইক, মানে এই এই যে ভদ্রমহিলা যার সঙ্গে আমার মেয়ের গুরুদেবের বাড়িতে আলাপ হয়েছে, ওনারা বেহালায় থাকেন। ওনার মেয়ে একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো এবং ওর বাবা ওকে স্কুলে রোজ দিয়ে আসতো ওনার মোটর বাইকে করে, এবং ছুটির সময় ওর মা, মানে এই ভদ্রমহিলা, নিয়ে আসতেন স্কুল থেকে, এটাই ছিল। তো সেই দিনকে এই অঘটনটা ঘটলো, মোটর বাইকটা অ্যাক্সিডেন্ট হলো, মানে মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হলো কারণ একটি ট্রাক তাকে ধাক্কা দিয়েছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে, এবং উনিও তার বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটা পড়ে গেছিল এবং ওনার মেয়ে অনেক দূর ছিটকে চলে গেছিলো এবং উনিও পড়ে গিয়ে গিয়ে মানে খুব খারাপভাবেই উনি আহত হয়েছিলেন। ওনার ব্রেন হেমারেজ হয়েছিলেন, বুকের পাঁজর ভেঙে গেছিলো। আর পরে পরে উনি ওই ভদ্রমহিলা আমার মেয়ের কাছে গল্প করলেন, ওর মেয়ে ছিটকে পড়ে গিয়ে রাস্তার ধারে যে একটি মানে পাঁচিল বা কিছু একটা ছিল, ওখানে খুব খারাপভাবে তার মাথার পেছনটা লাগে এবং এক্সেস ব্লিডিং হওয়াতে ওকে বাঁচাতে যায়নি, মানে বাঁচানো যায়নি, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়েছে এবং তার স্বামীকে কোঠারিতে দেওয়া হয়েছিল। উনি 1 দিন কি 2 দিন ছিলেন, তারপরে উনিও চলে গেছিলেন। তো বললো, মানে এই ভদ্রমহিলা বলছে আমার মেয়েকে যে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমার বাপের বাড়িতে কিছু দূর নিয়ে গেছিল, প্রায় মাসখানিক ছিল। এই কাজকর্মও আমি ঠিকভাবে করিনি, মেয়ের কাজ আর কি করব, স্বামীর কাজই বা কি করব। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা করেছে, আমি সেখানে অংশগ্রহণ করিনি, মানে আমি একটা কি বলবো পুতুলের মতন হয়ে গেছিলাম, যেখানে আমারও মানে প্রাণটা আমার নড়ছে বটে, বুকটা ঢিপ ঢিপ করছে বটে, কিন্তু আমি মানে জ্যান্ত লাশ যাকে বলে সেই রকম হয়ে গেছে। তারপরে বাপের বাড়িতে মাসখানিক থাকার পর আমার মা আমার সঙ্গে এলো, এসে কিছুদিন থাকলো, থাকার পর মানে আমাকে একা মানে ছাড়তে চাইলো না। তো এই 1-1.5 মাস পর, মানে 1 মাস আমি থাকলাম, তবে আসার পর দিন 14-15 পর আমি দেখলাম আমার কিছু একটা অনুভূতি হচ্ছে। যেমন আমি যখন রাত্রিবেলা শুতে যাচ্ছি তখন কাউর একটি নরম হাত আমার বুকের ওপর আমাকে জড়িয়ে আছে, এবং যেমন বিছনাতে গদিতে তুমি যদি বসো তাহলে গদিটা একটু নিচু হয়ে যাবে, ঠিক সেরকমই যেন গদিটা নিচু হয়ে কেউ যেন উঠে বসলো। আমি যখন পুজো করছি কে যেন আমার পাশে বসে আছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখছি। আমি যখন রান্না করছি আমার পায়ে গা ঘেঁষে কেউ যেন বসে আছে। এমনকি আমি আমার মা যখন খেতে বসছি, মা লক্ষ্য করছে না কিন্তু আমি লক্ষ্য করছি যে সামনে একটু আবছা ঘোলাটে মতন কেউ যেন আমার সামনের চেয়ারে বসে আছে, কিন্তু তার কোনো আকার নেই বা কোনো শেপ নেই। আমি তখন ভাবলাম যে এসছে সে আমার মেয়ে, এটা আমার
মন থেকে অনুভূতি হলো ও এখনো মায়া ত্যাগ করে যেতে পারেনি, আমার মায়া ত্যাগ করে যেতে পারেনি, এই বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারেনি। এটা আমার উপলব্ধি হবার সঙ্গে সঙ্গে আমি আমার মাকে বললাম, মা আমি এখন একটু ভালো আছি, আমি বাজার হাট রান্নাবান্না আমি একার মতন করতে পারবো, তুমি বাড়ি ফিরে যাও, তুমি কেন আমার মতন এখানে থাকবে, তোমার বাড়িতে ঠাকুর দেবতা আছে, পুজো আচ্ছা আছে, তুমি ফিরে যাও বলে আমি মাকে বলতে গেলে মানে না জোর করে ধাক্কা দিয়ে বাড়ি ফিরিয়ে দিলাম। কিন্তু কারণ আমি জানতে চাইলাম ব্যাপারটা কি, হয়তো মায়ের সামনে সেটা প্রকটিত হবে না। ঠিক তাই মা চলে গেল। সেদিন রাত্রির থেকেই যখন আমি খেতে বসলাম তখনই আমি দেখতে পেলাম আমার মেয়ে একদম স্পষ্ট আকার তার নেই বটে, কিন্তু একটা ধোঁয়াশা মতন সে বসে আছে এবং সে ভেঙে ভেঙে দু একটা কথাও বলছে। সে আমার পাশে শুচ্ছে, আমাকে জড়িয়ে ধরে শুচ্ছে। একটা ভারী হাত বা জীবন্ত মানুষের হাত যেমন হয় সে সেরকম না, এটা পালকের মতন স্পষ্ট, স্পর্শ কিন্তু স্পষ্ট আমি অনুভব করছি সেই স্পর্শটা। আমার গা ঘেঁষে যেন কে আছে, আমার পা, আমার মানে আমি যখন পাশ ঘুরে শুচ্ছি আমার পেছনে পাটা দিয়েছে কে একটা যেন। প্রত্যেক মুহূর্তে এই জিনিসটা আমি অনুভব করতে লাগলাম। এবং এই যে একটা নিরাকার একটি আত্মা, সে তো এখন আত্মাই হয়ে গেছে, এই আত্মার সঙ্গে এখন তো তার লেখাপড়া বা সেই বকাঝকার ব্যাপারটা নেই, এখন আমাদের মা এবং আমার ওই মেয়ের আত্মাই বলো বা মা মেয়ের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। কারণ সারাক্ষণ তো সে আমার কাছেই আছে, আমার বাঁচার একটা রসদ আমি খুঁজে পেলাম, ওকে নিয়েই আমি থাকতে লাগলাম। মনের একটা আনন্দ আমি উপভোগ করতে লাগলাম। আমি যখন খেতে বসতাম আমি আমার থালা সাজিয়ে নিয়ে বসতাম এবং ও যা যা ভালোবাসতো সেরকমই খাবার তৈরি করতাম এবং ওর সামনেও দিতাম। দেখতাম ওই আবঝা ধোঁয়াশে মতন ব্যাপারটাতে একটু মুখমণ্ডলী, একটু চোখ, এগুলোতে একটু অস্পষ্ট হলো বোঝা যাচ্ছে, ও খাবারগুলোকে দেখছে, ছোঁয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পাচ্ছে না। তখন আমার খুব মনে দুঃখ হলো। তখন আমি বললাম তুই খেতে পাচ্ছিস না, না ঠিক আছে, তোর পছন্দের খাবার আমি আর করব না, আমি আমি যেরকম পারি সেরকমই খাবো, কোনো রকমে আমি খাবো, তুই আমার সামনে বসে থাকিস। কারণ ওরও তো কষ্ট হচ্ছে, যে আমি ভাবলাম হয়তো ওর পছন্দের খাবারগুলো সামনে তুলে ধরলে ওর হয়তো একটু ভালো লাগবে, কিন্তু দেখলাম ও মুখটা গম্ভীর করে আমার মানে অসহায়, গম্ভীর বলাটা ভুল, অসহায় আমার দিকে তাকিয়ে আছে, মানে ওই অস্পষ্টের মধ্যেই তাকিয়ে আছে। তো আমি তখন ওর পছন্দের মতন খাবার করতাম না, মানে আমি একটা সেদ্ধ ভাত করে দিলাম বা একটা ঝোল ভাত করে দিলাম, মানে দায় সারা, মানে খেতে হয়, না খেলে তো বাঁচতে পারবো না, ওই বাঁচার টুকুর জন্য যতটুকু খাওয়া সেই মানে সেইটুকুই নিয়ে আমি করতাম। এই করে করে দিন যেত। আমি তখন আমার মাটা যখন ফোন করতো তখন ওরাও বলা বলি করতো, কারণ আমার বৌদি বললো যে তোমার মা মানে আমাদের মা যে খুশি তুমি যে ব্যাপারটাকে ভুলে গিয়ে যে নতুন করে খাওয়া দাওয়া করছো, মানে একা একা আছো, ভালোভাবেই আছো, দেখো কিছুদিন পর যদি তোমার মন থেকে সায় তুমি পাও নতুন করে সংসার করার, কারণ তোমার তো আর কিছুই রইলো না। তখন আমি বললাম ছাড়ো তো সব কথা, আমি আছি, নিজেকে মারবো না। এক এক সময় মনে হতো নিজেকে আমি মেরে ফেলি বা সুইসাইড করি, কিন্তু সেটা তো মহাপাপ, সেটা আমি করতে চাই না, তাই জন্য বেঁচে আছি। আবার তোমরা নতুন করে আমাকে সংসার করতে বলছো, এটা ভুলেও বলো না, বলো না এটা মায়ের ইচ্ছে। তো যাই হোক এসব নিয়ে আর করছি না। পরবর্তীকালে কি হলো জানো, এই করে করে বছর ঘুরে গেল এবং তিথি অনুযায়ী সেই অভিশপ্ত দিনটা এলো, যে দিনকে ও আমাকে ছেড়ে চলে গেছিল। আমার স্বামী তার 2 দিন পর চলে গেছিল। তখন আমাদের যে কুলপুরোহিত বা ঠাকুর মশাই সে জানান দিল যে ওর তো এক অপঘাতে মৃত্যু ছিল, যে কারণে ওর বোধহয় 4 দিনে কাজ হয়েছিল। আমার স্বামী স্বাভাবিক হয়েছিল, কিন্তু যেহেতু সেই সময় আমার বোধ শক্তি আমি সব হারিয়ে ফেলেছিলাম, আমি জানি না কি হয়েছিল, তখন
আমার ঠাকুরমশাই বলল যে তুমি এক কাজ করতে পারো, যতই হোক তোমার মেয়ের কাজটা তো একটা মা করা এক দুঃখের জনক, তো তুমি যখন তোমার স্বামীর কাজটা করবে তখন একসঙ্গেই তোমার মেয়েরও এবং স্বামীরও করে ফেলো, এবং অবশ্যই তুমি গয়ায় গিয়ে পিণ্ড দান করো, কারণ মেয়েটার তো স্বাভাবিক মৃত্যু ছিল না। তা আমি না সেটা করতে প্রথমে চাইনি, জানো, আমার মন থেকে ইচ্ছে করছিল না, কিন্তু আমার বাপের বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার শ্বশুর বাড়ির লোকেরা বললো না না, দেখো ও তো একটা মানে কি বলবো অতৃপ্ত, ও তো অস্বাভাবিক মৃত্যু, ঠিকই বলেছেন ঠাকুরমশাই, তোমার গয়ায় পিণ্ডদান দেওয়া উচিত এবং শ্রাদ্ধ মানে বাৎসরিক কাজটাও করা উচিত। আমাদের বাড়ির যে মানে ওনার হাজবেন্ডের কথা বলছে, কেউ বলছে আমার দাদা, কেউ বলছে আমার কাকা, এরকম মানে যার যার যেরকমভাবে সম্বোধন করা উচিত। তো সেই দিনে আয়োজন হলো আমার স্বামীর শ্রাদ্ধের কাজ, বাৎসরিক কাজ, শ্রাদ্ধ বলাটা ভুল, বাৎসরিক কাজ, তার সঙ্গে আমার মেয়েরও একটি ছবি রেখে কাজটি হলো। জানো, আমি নিজেকে আজও আমি ক্ষমা করতে পারিনি, কেন আমি আমার আত্মীয় স্বজন বা লোকের মুখের কথা শুনে আমার স্বামীর কাজটা আমি করলাম, ঠিক আছে, মেয়ের কেন কাজটা করলাম জানো? ঠিক সেদিন রাত্রির থেকে সে আর এলো না, আমার পাশে শুলো না, ভাবলাম কিছু ব্যাপার হবে হয়তো। পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, কোনো দিন সে এলো না। তখন আমি মনে মনে ভাবলাম যে হয়তো ওর বাবার সঙ্গে ওর কাজটা করেছি বলে হয়তো অভিমান হয়েছে, দেখা যাক, কিছুদিন পরে নিশ্চয়ই আসবে, কারণ ও তো আমাকে ছেড়ে যেতে পারছে না, আমি তো ওর মা। কিন্তু আজকে এত বছর হয়ে গেল জানো, মানে আমি যখনকার কথাটা বলছি তখন তখন হয়তো ওদের 2-3 বছর মারা গেছে, মানে এখন 10-12 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত যেন ও আর ফিরে আসেনি। আমি এখনো আমি দোষ দিই আমাকে, আমি দেওয়ালে কপাল ঠুকি, কেন আমি বাৎসরিক কাজটা করলাম। আমি ওটা যেমন আমার মারা যাওয়ার সময় যখন শ্রাদ্ধটা হয়েছে তখন তো আমার ইনলসরা মানে আমার শ্বশুরবাড়ির লোকেরাই তো ওরা করেছিল কাজটা, আমি তো উঠে বসে করার ক্ষমতা ছিল না, আমার স্বামীরও না, আর মেয়ের তো 4 দিনে, সেরকম ওদের ঘাড়ে দিয়ে দিলেই হতো, ওরা মেয়েটার কাজটা নয় আমি মানে নাই করতাম, বা আমি হয়তো তীব্রভাবে বলতে পারতাম না আমি আমার মেয়ের কাজ করব না, কেন যে করলাম জানো, আজ পর্যন্ত ও আর এলো না, আর কোনো দিন আসবেও না। তাই জন্য আমি দৌড়ে দৌড়ে গুরুদেবের কাছে আসি, বসে থাকি। গুরুদেব নাকি ওকে বলেছিলেন যে ও তো একটা ছোট মেয়ে, ও তো জীবনে সেরকমভাবে কিছুই পেল না, ওর পুনর্জন্ম হয়ে গেছে, তুমি এটা খুশি থেকো, ওর একটা নতুন জন্ম হয়েছে, ও নতুন মা বাবা পেয়েছে এবং সে সেখানে সুখে আছে, তুমি এটা ভেবে খুশি থাকো। এই জীবনটাকে তুমি চেয়েছিলে, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন ও তোমার সঙ্গে সঙ্গে থাকবে, কি হিসেবে থাকবে, একটি আত্মা হিসেবে, ওরও তো একটা পুনর্জন্ম দরকার। তো ওইটা ভেবে তুমি শান্তি পাও যে ওর পুনর্জন্ম হয়ে গেছে এবং ও ভালো আছে, এবং তুমি যদি মনে করো তুমি নতুন করে জীবন আরম্ভ করতে পারো এবং তোমারও পুনর্জন্ম হবে, কিন্তু মানে ওটা একটা তোমার নবজীবন হবে বলতে পারো, পুনর্জন্ম না, নবজীবন হবে। কিন্তু আমি আর সেই রাস্তায় যাইনি, আমি আমার ওই স্বামীর স্মৃতি নিয়ে, আমার মেয়ের স্মৃতি নিয়ে, আমার ওই ছোট্ট বেহালার ফ্ল্যাটটাতে আমি আজও থেকে গেছি, এবং প্রায় আমি এসে এখানে বসে থাকি। এটা এই ঘটনাটা এসে দৌড়ে দৌড়ে আমার মেয়ে এসে বলেছিল, অবিশ্বাস্য, হয়তো তোমরা কেউ কেউ হয়তো বিশ্বাস করবে, কেউ কেউ হয়তো করবে না, কিন্তু একটি মা, একটি মেয়ে, একটি বউ, সে তার গুরুদেবের বাড়িতে বসে এবং গুরুদেবের ঘরে বসে বানিয়ে তো কথা বলবে না, সে সত্যি কথাই বলেছিল। অবিশ্বাস্য হলেও এই ঘটনাটি সত্যি, এবং আমার গুরুদেবের একটা জিনিস মানে বলেছিলেন, কেউ যদি মিথ্যাচার করে এবং কেউ যদি অসৎ পথে যায় তাকে কিন্তু পরম গুরু কখনো এই মায়ের ঘরে, আমরা ওই ঘরটাকে মায়ের ঘর বলি, মায়ের ঘরে স্থান দেয় না, কারণ ওখানে মা তারার পুজো হয়।
মায়ের ঘরে স্থান দেয় না, কোনো কোনো ব্যাপারে তাকে এই ঘর থেকে চলে যেতে হবে, তার বাধা পড়বে। তো মেয়েটা মানে ওই বউটি এখনো আসে, নিশ্চয়ই তার গল্পটা সে সত্যিই বলেছিল, এবং আমি তো বিশ্বাস করি। তোমরা বিশ্বাস করো কিনা বা করলে কিনা জানিও, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি খুব খুশি হব। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।